আজ আমরা এই ক্লাসে দ্বাদশ শ্রেণীর অন্যতম প্রধান ছোট গল্প ভারতবর্ষ সেটা নিয়ে আলোচনা করব। বিখ্যাত কথাশিল্পী গদ্যকার সৈয়দ মুস্তাফা সিরাজের অন্যতম প্রধান ছোট গল্প ভারতবর্ষ। এই ভারতবর্ষ গল্প নিয়ে আজকে আমাদের এই ক্লাসের আলোচ্য বিষয়। আমরা এই ক্লাসের শুরুতেই সৈয়দ মুস্তাফা সিরাজ সম্পর্কে একটু জেনে নেব। বাংলা সাহিত্যের অন্যতম প্রধান গদ্যকার, গল্পকার এবং ঔপন্যাসিক সৈয়দ মুস্তাফা সিরাজ। এই মহান শিল্পীর বা এই মহান লেখকের যে সমস্ত গল্প এবং উপন্যাসগুলো আমরা পাই, তিনি তার জীবদ্দশায় ১৫০টি উপন্যাস এবং ৩০০টি ছোট গল্প লিখেছেন। তার মধ্যে অন্যতম ভারতবর্ষ। আমরা আজকে লাইন বাই লাইন এই গল্পটা পড়ে পড়ে ডিসকাশন করছি আজকের এই ক্লাসে। শুরু করছি ভারতবর্ষ। প্রথমেই আমরা লাইনগুলো যদি দেখি, কি বলেছে সেখানে, পিচের সড়ক বাঁক নিয়েছে যেখানে, অর্থাৎ পিচ দিয়ে যে তৈরি সড়ক বা রাস্তা যেখানে বাঁক নিয়েছে, সেখানেই গড়ে উঠেছে একটা ছোট্ট বাজার। তোমরা নিশ্চয়ই জানো যে বাজার যেখানে জিনিসপত্র কেনা বেচা হয়, সবজি, মাছ, মাংস বিক্রি হয়, সেই বাজার ছোট্ট একটা বাজার। পেছনে গ্রাম, ঘন বাঁশ বনে ঢাকা। পেছনে সেই বাজারের পেছনেই যে গ্রাম রয়েছে সেটা ঘন বাঁশ বনে ঢাকা রয়েছে। গ্রামে বিদ্যুৎ নেই। আমরা জানি এখনও অনেক এরকম গ্রাম রয়েছে যে গ্রামে বিদ্যুৎ হয়তো এখনও পৌঁছায়নি, বিজ্ঞানের আশীর্বাদ এখনও তারা পায়নি। সেই রকমই একটি গ্রাম, ভারতবর্ষের অত্যন্ত প্রত্যন্ত একটা গ্রাম, সেখানে সেই গ্রামে বিদ্যুৎ নেই। তাই মাঝে মাঝে বিমর্ষ সভ্যতার মুখ চোখে পড়ে। বিমর্ষ সভ্যতা মানে একেবারে সেই অতীত যুগের, যে যখন আমরা গুহাবাসী ছিলাম, সেই অতীতকালের কথা এখানে বলেছে বিমর্ষ সভ্যতা। তার মানে সেই অতীতকালের যে সভ্যতা বা সেই সময়কার কথা এখানে বলা হচ্ছে, যে অন্ধকারে ঢেকে যায় চারিদিকে, যেহেতু বিদ্যুৎ নেই গ্রামে। যখন কিনা কাঁচা রাস্তা ধরে সবুজ ঝোপের ফাঁকে এগিয়ে আসে কোনো যুবক বা যুবতী, পরনে যা পোশাক তা আমেদাবাদের কারখানায় তৈরি। আমেদাবাদ আমরা সকলেই জানি যে সেখানে কাপড়ের কল রয়েছে। আমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়, গুজরাটে অবস্থিত। সেই আমেদাবাদের কারখানায় তৈরি সেই পোশাক এখানে জাস্ট একটা তুলনা করা রয়েছে। কিন্তু বাজারে বিদ্যুৎ আছে। আমরা কি দেখলাম, যে গ্রামে বিদ্যুৎ নেই, কিন্তু গ্রামের সামনে যে বাজার রয়েছে সেই বাজারে বিদ্যুৎ আছে। 3টে চায়ের দোকান, সেই বাজারে 3টি চায়ের দোকান আছে। চায়ের দোকান আমরা জানি সেখানে মানুষ চা খায়, অনেক গল্প হয়, সকলে মিলে এক জায়গায় বসে সবাই আড্ডা দেয় এবং চা খায়। সেই চায়ের দোকান, 3টে চায়ের দোকান রয়েছে। দুটো সন্দেশের দোকান রয়েছে। 3টে পোশাকের মানে আমরা জানি যে কাপড়ের দোকান, যেখানে জামা কাপড় বিক্রি হয়, সেই পোশাকের দোকান রয়েছে 3টি। একটা মনোহারির দোকান। তোমরা জানো মনোহারি মানে স্টেশনারি দোকান, মন হরণ করে যে দোকান, অর্থাৎ যে দোকানে অনেক ভ্যারাইটিস জিনিস থাকে, সাজগোজের জিনিস থাকে, আমাদের মনকে হরণ করে যে দোকান, মনোহারির দোকান, সেইটা রয়েছে কি একটা স্টেশনারি দোকান। দুটো মুদিখানা দোকান, যেখানে তোমরা জানো যে চাল, ডাল, বিভিন্ন রকমের প্রয়োজনীয়, আমাদের দৈনন্দিন জীবনের যে প্রয়োজনীয় জিনিস, সাবান, সার্ফ, এই সমস্ত কিছু মুদিখানা দোকানে পাওয়া যায়, বিভিন্ন মশলাপাতি। এই মুদিখানা দোকান রয়েছে দুটো। আর একটা আড়ত আছে। আড়ত মানে যেখানে গোডাউন, যেখানে জিনিসপত্র মজুত রাখা হয়, একটা আড়ত। একটা হাস্কিং মেশিন আছে। হাস্কিং মেশিন মানে যেখানে ধান, গম বা ধরো সর্ষে, এগুলো ভাঙানো হয় যে মিলে, বা যেখানে হাস্কিং মেশিন আছে সেখানে গ্রামের সমস্ত লোকেরা আসে, তাদের প্রয়োজন মতো জিনিস তারা সেখানে ভাঙিয়ে বাড়ি নিয়ে যায়। তার পিছনে ইট ভাটা। তোমরা জানো ইট ভাটায় তৈরি হয়, যেই ইট দিয়ে বড় বড় বিল্ডিং তৈরি হয়,
ইটভাটা। চারপাশের গ্রাম থেকে লোকেরা আসে, যেহেতু একটা বাজার, গ্রামের সমস্ত লোকেরা তারা ওই বাজারেই জিনিসপত্র ক্রয় করতে আসে। রাত 9টা অবধি জোর জমাটি ভাব থাকে সেখানে। রাত 9টা অবধি সমস্ত মানুষরা তারা সেখানে বাজার করে, গল্প করে থাকে সবাই, কারণ গ্রামে গেলেই তো অন্ধকার, সেখানে বিদ্যুৎ নেই, তাই তারা রাত 9টা অবধি বাজারেই থাকে। তারপর সব ফাঁকা, শুধু কিছু আলো জ্বলে, কিছু নেড়িকুত্তার ছায়া ঘোরে পিচের ওপর। শুধু আলো আছে, যেহেতু বাজারে লাইট আছে, সেখানে আলো জ্বলে, আর রাস্তায় নেড়িকুত্তো যেগুলো কুকুর যেগুলো রয়েছে সেগুলো সেখানে থাকে, পিচের ওপরে শুয়ে থাকে। মাঝে মাঝে চলে যায় ট্রাক দূরের শহরের দিকে, এবং সেই রাস্তা দিয়ে কি যায়, ট্রাক যায় দূরের শহরের দিকে, মাল বোঝাই ট্রাক, তারা মাল বোঝাই করে শহরের দিকে যায়। আবার সব চুপচাপ, বাকের মুখে আদ্যিকালের বটগাছে প্যাঁচার ডাক ও স্তব্ধতায় অন্তর্গত মনে হয়। রাত যত গভীর হয়, সেই যে বটগাছ, সেই বটগাছে, গ্রামের বাজারের কাছে যে বটগাছ রয়েছে, সেই বটগাছে প্যাঁচা ডাকে, অর্থাৎ এখানে গভীর রাতের বোঝাতে লেখক বলেছে প্যাঁচার ডাক, এখানে তুলনা করা হয়েছে যে গভীর রাত যখন হয় সেখানে প্যাঁচা ডাকে। সময়টা ছিল শীতের। আমরা এই গল্পটা যখন পড়ছি, সেই গল্পর প্রেক্ষাপটের যে সময়, সেই সময় হচ্ছে শীতকাল। বাজারের উত্তরে বিশাল মাঠ থেকে কনকনে বাতাস বয়ে আসছিল সারাক্ষণ। আমরা জানি শীতকালে উত্তরের বাতাস বয়, সেই বাতাস, উত্তরের বাতাস বইছিল, কনকনে হাওয়া, কনকনে ঠান্ডা। তারপর আকাশ ধূসর হলো মেঘে। আকাশ কিসে? মেঘে ধূসর হলো, ধূসর মেঘ। হালকা বৃষ্টি শুরু হলো। আমরা জানি ধূসর মেঘে বৃষ্টি হয়, সেই শীতকালে হালকা বৃষ্টি শুরু হলো। রাঢ় বাংলার শীতে এমনিতেই খুব জাঁকালো। রাঢ় বাংলায় যে শীত পড়ে খুব জাঁকালো, অর্থাৎ খুবই ঠান্ডা। বৃষ্টিতে তা হলো ধারালো। অবশ্যই ঠান্ডার মধ্যে যখন আরও বৃষ্টি হবে, আবহাওয়া যখন চারিদিকে বৃষ্টি পড়ছে, আরও শীতল হবে, আরও ঠান্ডা হবে। ভদ্রলোকে বলে পৌষে বাদলা। এই সময়টাকে ভদ্রলোক কি বলে? পৌষে বাদলা। যারা ভদ্রলোক রয়েছে তারা একে বলে পৌষে বাদলা। এই বৃষ্টির সময় যখন বৃষ্টি হচ্ছে, শীতকালে ঠান্ডা প্রচুর, তার সঙ্গে যখন বৃষ্টি হয়, এই সিচুয়েশনটাকে ভদ্রলোকে কি বলে? পৌষে বাদলা। ছোট লোকেরা বলে ডাওর। যারা গ্রামের তথাকথিত অশিক্ষিত মানুষ যারা রয়েছে, একটু নিম্ন শ্রেণীর, তারা বলে ডাওর। আর বৃষ্টির সঙ্গে বাতাস জোড়ালে হলে তারা বলে ফাঁপি। বৃষ্টি হচ্ছে, ঠান্ডা, তার সঙ্গে যদি বাতাস বয়, সেই সিচুয়েশন বা সেই সময়টাকে বলা হয় ফাঁপি। সেবার এই আবহাওয়া হয়ে পড়ল ফাঁপি। আবহাওয়া কি হয়ে পড়ল? ফাঁপি। তার মানে কি বোঝা যাচ্ছে? আবহাওয়া মানে শীতকাল, শীত রয়েছে, বৃষ্টি হয়েছে, তার সঙ্গে হাওয়া হচ্ছে প্রচণ্ড পরিমাণে, তাই সেই সময়টাকে কি বলা হচ্ছে? ফাঁপি। তখনও দূরের মাঠে ধান কাটা হয়নি। মাঠে কি রয়েছে? ধান রয়েছে, ধান কাটা কিন্তু হয়নি, কৃষকেরা ধান কাটতে পারেনি। এই অকাল দুর্যোগে ধানের ক্ষতি হবে প্রচণ্ড। অবশ্যই পাকা ধান যদি মাঠে থাকে, সেই ধানের উপরে বৃষ্টি পড়লে ধান কি হবে? ধান শুয়ে পড়বে, ধান মাটিতে পড়ে যাবে, তাই ধানের ক্ষতি হবে। তাই লোকের মেজাজ গেল বিগড়ে। ফসল, তৈরি ফসল, মাঠে ফসল আছে, সেই ফসল যদি বৃষ্টিতে পড়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে মানুষের বা কৃষকের তো খুব লস হবে। তাই কৃষকের মেজাজ গেল বিগড়ে। চাষাভুষো মানুষ চায়ের দোকানে আড্ডা দিতে দিতে প্রতীক্ষা করতে থাকলো রোদে ঝলমল একটা দিন, এবং মুণ্ডুপাত করতে থাকলো আল্লাহ ভগবানের। তাহলে কি, যে সমস্ত কৃষকেরা রয়েছে তারা চায়ের দোকানে আড্ডা মারত আর ভগবান বা আল্লাহর কাছে প্রার্থনা করত যে হে ভগবান, হে আল্লাহ, তুমি তাড়াতাড়ি এই দুর্যোগকে সরিয়ে দাও এবং রোদ ঝলমলে দিন নিয়ে আসো, যাতে করে গ্রামের কৃষকেরা ধান কেটে তারা ধান ঘরে তুলতে পারে। শেষ অবধি ক্ষিপ্ত কোনো যুবক চাষি চেঁচিয়ে বলে দিল, মাথার ওপরে আর কোনো শালা নেই রে, কেউ নেই। অর্থাৎ বৃষ্টি যেহেতু কমছে না, তাদের মধ্যেই দু একজন যুবক কৃষক, অবশ্যই যুবক হলে তাদের রক্ত একটু গরম থাকবে, তাদের রাগ বেশি, সেই সমস্ত যুবক কৃষকেরা মাথার উপর চিৎকার করে বলছে, মাথার উপরে কেউ নেই। কারণ আমরা জানি মাথার উপরে ভগবান থাকে, আল্লাহ থাকে, আমাদের বিশ্বাস যে মাথার উপরে ঈশ্বরের বসবাস।
তাই যেহেতু বৃষ্টি কমছে না, ঈশ্বর কথা শুনছে না, তাই তারা রেগে গিয়ে বলছে মাথার ওপরে আর কোনো শালা নেই, মাথার ওপরে কেউ নেই। আজকে এই অবধি আমরা আলোচনা করলাম। এর পরের আলোচনা আমরা পরের পর্বে, এই ভারতবর্ষেরই যে দ্বিতীয় পর্ব আসবে, তখন আমরা সেই অংশ নিয়ে আলোচনা করব।